স্টুডেন্ট, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর এডুকেশন বিষয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় শিখন, লার্নিং। এই শিখন সম্পর্কে আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব। শিখন কাকে বলে, শিখনের বিভিন্ন উপাদানগুলি কী কী, সে বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে একটা কথা আমরা জেনে নেওয়া দরকার, শিখন এবং শিক্ষণ। শিক্ষণ হচ্ছে লার্নিং এবং শিক্ষণ হচ্ছে টিচিং। শিক্ষণ তাহলে অবশ্য সি হয় মূর্ধন্য। শিখন হচ্ছে টিচিং, TEACHING, টিচিং। আর শিখন তাহলে অবশ্য শিক্ষক মূর্ধন্য। শিখন হচ্ছে লার্নিং, LEARNING, লার্নিং। টিচিং অর্থাৎ যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেই শিক্ষণ পদ্ধতিটাই হচ্ছে টিচিং। যে শিক্ষাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে টিচিং, আর যেটা গ্রহণ করা হচ্ছে সেটা হচ্ছে শিখন। এই শিখন নিয়ে আমরা এখন আলোচনা করব। শিখন শিখন একটি অত্যন্ত জটিল প্রসেস বা প্রক্রিয়া। তাছাড়া শিখন কথাটির সঙ্গে আমরা প্রায় পরিচিত, এটা শুনে থাকি। যেমন ছেলেটি পড়াশোনা শিখছে, সে মোটরসাইকেল চালা শিখছে, সে কম্পিউটার শিখছে। শিখন কথাটির ব্যবহার এভাবে হয়ে থাকে। শিখন একটি অনগোয়িং প্রসেস, অর্থাৎ মানুষ জন্ম থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ দিন পর্যন্ত সে শিখতে থাকে। শিক্ষার কোনো শেষ নেই। সেই শিক্ষা প্রথাগত অপ্রথাগতভাবে শিখতে পারি, নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিতভাবে সে শিখতে পারে। প্রথাগত শিক্ষা মানে স্কুল কলেজের শিক্ষা। স্কুল কলেজে আমরা শিখি, যেমন আমরা শিখি পড়াশোনা করি, তেমনি স্কুল কলেজের বাইরেও আমাদের শিক্ষা হয়। এবং ঘরের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, ক্লাব, খেলার মাঠ, তাছাড়া টেলিভিশন, সংবাদপত্র, এই সমস্ত কিছু থেকেই আমরা শিক্ষা গ্রহণ করে থাকি। তো এই শিক্ষাকে কয়েকটি জিনিস প্রভাবিত করে। এটা হচ্ছে হেরিডিটি, জিনগত বা বংশগত প্রভাব শিক্ষণকে যেমন প্রভাবিত করে। হেরিডিটি, বংশগতি, পরিবেশ এবং নিজস্ব প্রচেষ্টা, এই তিনটি উপাদান শিক্ষণকে প্রভাবিত করে। শিক্ষণ সম্পর্কে বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছেন। শিক্ষা মনোবিদ থর্নডাইক বলেছেন, শিক্ষণ হলো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সম্বন্ধ স্থাপনই হলো শিক্ষণ। অপরদিকে ম্যাকডুগাল বলেছেন, উদ্দেশ্য সাধনের উপযোগী উপায় নির্বাচনের ক্ষমতা অর্জন করাই হলো শিক্ষণ। সর্বশেষ আর একটি সংজ্ঞা দেওয়া যেতে পারে, যেটি প্রায় সকল মনোবিদ মোটামুটিভাবে স্বীকার করে নিয়েছেন, যে অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের প্রভাবে আত্মসক্রিয়তার মধ্য দিয়ে আচরণের পরিবর্তনই হলো শিক্ষণ। আমরা শিক্ষণের সংজ্ঞা সম্পর্কে জানলাম। এখন শিক্ষণের বেশ কয়েকটি স্তর রয়েছে: অভিজ্ঞতা অর্জন, সংরক্ষণ, পুনরুত্থাপন। আমরা প্রথমে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি, তারপর আমাদের মনের চেতনা আমরা সেটাকে মনে রাখি, স্মৃতিতে ধরে রাখি, সংরক্ষণ। পুনরুত্থাপন, তারপর নির্দিষ্ট সময়ে এবং পরিস্থিতির মধ্যে আমরা সেটাকে পুনরায় মনে করি, এটাকে বলছি পুনরুত্থাপন। এই পুনরুত্থাপনও দুভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে পুনরুদ্বেগ বা রিকল এবং প্রত্যভিজ্ঞা, রিকগনাইজেশন। পুনরুদ্বেগ মানে কি? নির্দিষ্ট সময় এবং উপযুক্ত পরিস্থিতিতে আমরা যখন কোনো অতীতের অভিজ্ঞতাকে মনে করতে পারি, সেটা বলছে পুনরুদ্বেগ। আর প্রত্যভিজ্ঞা, অতীতে কোনো অভিজ্ঞতাকে যখন আমরা বর্তমানে চিনে নিতে পারি, সেটাই হচ্ছে প্রত্যভিজ্ঞা। শিক্ষণের
কতগুলো বৈশিষ্ট্য আছে। শিখন একটি বিকাশমূলক, চাহিদা নির্ভর, উদ্দেশ্যমুখী, অভিযোজনমূলক, স্থায়ী পরিবর্তন এবং আচরণের পরিবর্তন সূচক প্রক্রিয়া। তাহলে শিখন সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এখন শিখনের বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। শিখনের বেশ কয়েকটি উপাদান রয়েছে যেগুলো শিখনকে প্রভাবিত করে। 1 নম্বর উপাদান পরিণমন বা ম্যাচুরেশন। 2 নম্বর উপাদান মনোযোগ বা অ্যাটেনশন। 3 নম্বর আগ্রহ বা ইন্টারেস্ট। 4 নম্বর প্যাশন বা মোটিভেশন। 5 নম্বর মানসিক ক্ষমতা বা মেন্টাল অ্যাবিলিটি। এই 5টি উপাদান শিখনকে প্রভাবিত করে। পরিণমন বলতে বোঝায় কোনো প্রকার চর্চা বা অনুশীলন ছাড়াই শিখন নিরপেক্ষভাবে স্বাভাবিক নিয়মে আপনা আপনি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আচরণের যে পরিবর্তন তাকেই পরিণমন বলা হয়। মনোবিদ ম্যাকগো বলেছে, জৈবিক বিকাশের দরুন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে পূর্ব অভিজ্ঞতা ও অনুশীলন ছাড়াই আচরণ ধারার যে পরিবর্তন তাকেই পরিণমন বলা হয়। মনোবিদ স্কিনার বলেছে, পরিণমন হলো এক প্রকার বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য সত্ত্বেও মোটামুটিভাবে নিয়মিতভাবে সংঘটিত হয়। তাহলে পরিণমন সংজ্ঞা আমরা জানলাম। এবং পরিণমন অর্থাৎ হচ্ছে ম্যাচুরেশন। আমরা এই ম্যাচুরেশন কথাটির সঙ্গে আমরা পরিচিত আছি, যে ছেলেটির ম্যাচিওর হয়েছে বা এখনও হয়নি। ম্যাচিওর মানে এটা একটা জৈবিক বিকাশ, দেহের এবং মানসিক বিকাশ, বায়োলজিক্যাল বিকাশ। তার দেহের বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার ব্রেইন ডেভেলপমেন্ট হয়ে থাকে। এই ম্যাচুরেশন শিখনকে গভীরভাবে প্রভাবিত করে। শিখনের সীমারেখা নির্ধারণ করে ম্যাচুরেশন শিখনকে প্রভাবিত করে। শিখন পরিণমনের পর নির্ভরশীল, কারণ পরিণমন যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু শিখন ভালোভাবে হবে না। যেমন ভূমিষ্ঠ হওয়ার পর একজন শিশু, সে প্রথমে বসতে পারে না, দাঁড়াতে পারে না, তার মানে তো তখন তার ম্যাচুরেশন হয়নি। তারপরে একসময় তার পরিণমন হওয়ার পর সে একসময় বসতে শিখে, দাঁড়াতে শিখে, তারপর সে একসময় কথা বলতে শিখে। তার মানে তার শারীরিক বিকাশ এবং ব্রেন ডেভেলপমেন্ট একটি নির্দিষ্ট বয়সে হওয়ার পর সে তবেই চলতে শিখে এবং কথা বলতে সে শিখে। তাই ম্যাচুরেশন শিখনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ম্যাচুরেশন বা পরিণমন শিখনকে প্রভাবিত করে। শিখনের সীমারেখা নির্ধারণ করে ম্যাচুরেশন। যেমন একটি ক্লাস 5-এর ছেলেকে যদি আমি ক্লাস 10-এর সিলেবাসে অঙ্ক করতে দিই, তাহলে সে কিন্তু ভালোভাবে পারবে না, কারণ তার তখন ম্যাচুরেশন সে পর্যায়ে হয়নি। অর্থাৎ ক্লাস 10-এর ছাত্রের যে বয়স, সেই অনুপাতে তার বয়স তখনও হয়নি। তাই সে কিন্তু সেই কৃতকার্য হবে না। তাই যখন সিলেবাস রচিত হয় তখন পরিণমন অর্থাৎ শিশুর বয়সের কথা মাথায় রেখে এক একটি ক্লাসের সিলেবাস রচনা করা হয়। তা পরিণমন শিখনকে বিশেষভাবে প্রভাবিত করে। তাই শিখনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পরিণমন। এরপর আমরা শিখনের দ্বিতীয় উপাদান মনোযোগ বা অ্যাটেনশন সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। মনোবিদ উডওয়ার্ড মনোযোগ সম্পর্কে যে সংজ্ঞা দিয়েছেন তাতে তিনি বলেছেন যে বহু উদ্দীপকের মধ্য থেকে একটি বিশেষ উদ্দীপককে বেছে নেওয়ার প্রক্রিয়াই হলো মনোযোগ। মানে আমাদের চেতনার পরিধিতে বহু উদ্দীপক অবস্থান করে, বহু উদ্দীপক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদের মধ্য থেকে যখন কোনো একটি উদ্দীপক আমাদের চেতনার কেন্দ্রে অবস্থান করে তখন সেটির প্রতি আমরা মনোযোগী হই, বা মানে সেটির প্রতি আমাদের অ্যাটেনশন তৈরি হয়।
মনোযোগ, শিক্ষাক্ষেত্রে মনোযোগের একটি বিশেষ ভূমিকা, গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা মনোযোগ সম্পর্কে প্রায় বলি যে তুই মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ক্লাসে যদি মনোযোগ দিয়ে যদি না শোনা হয় তাহলে কিন্তু সে পড়া ভালোভাবে তৈরি করতে পারবে না, বা তার লার্নিং বা শিখনটা ভালোভাবে হবে না। তাই মনোযোগের একটা বিশেষ ভূমিকা রয়েছে। আমি পড়ার সময় যদি মনোযোগ পড়ার দিকে না থাকে তাহলে কিন্তু সেই পড়াটা আমার ঠিকমতো হবে না। তাই মনোযোগ একটি বিশেষ উপাদান। এই মনোযোগ শিখনকে বিশেষভাবে প্রভাবিত করে। আমাদের ক্লাসে যখন পড়ানো হয় তখন ছাত্রছাত্রীদের মনোযোগ বৃদ্ধির জন্য বিভিন্ন রকম এডুকেশন টেকনোলজি ব্যবহার করা হয়। এডুকেশন টেকনোলজি বস্তুগত নিদর্শন বলতে যেমন ছবি, ম্যাপ, চার্ট, বিভিন্ন রকম টিএলএম জিনিসপত্র, প্রজেক্টার, কম্পিউটার, এসবগুলা আমরা ব্যবহার করে থাকি বস্তুগত নিদর্শন। তা হার্ডওয়্যার, সফটওয়্যার, তেমনি আবার নির্দেশামূলক প্রযুক্তি, যেমন বিভিন্ন রকম শিক্ষণ পরিকল্পনা, কী পদ্ধতিতে পড়ালে ছেলেদেরকে আরও ভালোভাবে শেখানো যাবে, ইন্টারেস্ট তাদের মধ্যে বাড়ানো যাবে, তাদের মধ্যে মনোযোগী করা যাবে, সেরকম শিক্ষণ পরিকল্পনা রচনা করা হচ্ছে। এটা শিক্ষা প্রযুক্তির একটা অংশ, নির্দেশনামূলক প্রযুক্তিবিদ্যা। তাছাড়া যেমন জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত, সহজ থেকে জটিল, এই সব যদি ফলো করা যায় তাহলে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করা যায়। তাছাড়া সময় নির্বর্তিতা, অর্থাৎ একটা সোজা সাবজেক্ট তারপরে একটা কঠিন সাবজেক্ট, একটা ক্লাসের মাঝে আর কিছুটা সময় বিরতি, এগুলো অ্যাটেনশন, মনোযোগ বাড়ানো যেতে পারে। তাই শিক্ষাক্ষেত্রে মনোযোগের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশুর শিক্ষণে মনোযোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা দেখব অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান, আগ্রহ বা ইন্টারেস্ট। আগ্রহ সম্পর্কে আমরা এখন জেনে নেওয়ার চেষ্টা করব। ইন্টারেস্ট বা আগ্রহ। মনোবিদ ম্যাকডুগাল যে সংজ্ঞা দিয়েছেন তাতে তিনি বলেছেন যে আগ্রহ বা ইন্টারেস্ট, আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। তো আমরা এই মনোযোগ বা আগ্রহ কথাটি আমরা প্রায় ব্যবহার করে থাকি। তো পড়াশোনায় আগ্রহ নেই, আমার ওই বিষয়টিতে ইন্টারেস্ট নেই, এই কথাগুলো আমি ব্যবহার করে থাকি। তোমার পড়াশোনায় আগ্রহ নেই, বা আমার ওই জিনিসটির প্রতি আগ্রহ নেই। আগ্রহ শিখনকে বিশেষভাবে প্রভাবিত করে। আমার যদি পড়াশোনায় আগ্রহ না থাকে তাহলে কিন্তু আমি পড়াশোনায় কৃতকার্য হতে পারবো না। আগ্রহ দরকার। আগ্রহ যদি না থাকে তাহলে কিন্তু শিখন ভালোভাবে হয় না। আগ্রহ শিখনকে প্রভাবিত করে। মনোযোগের পূর্ব শর্ত হচ্ছে আগ্রহ বা ইন্টারেস্ট। যে মনোযোগ, যদি ক্রিকেট খেলায় যদি কোনো খেলোয়াড়কে আমার যদি খুব পছন্দ লাগে তাহলে সেই ক্রিকেট খেলোয়াড়ের খেলা দেখার জন্য আমি খুব আগ্রহী হই, মানে খুব আগ্রহ থাকে যে ওই খেলোয়াড়ের খেলাটা আমি দেখব। কিন্তু সে বাদ দিয়ে যদি অন্য কেউ নামে তখন ততটা আগ্রহ থাকে না। তাহলে আগ্রহ মনোযোগের পূর্ব শর্ত। ইন্টারেস্ট তেমনি আগ্রহ, একজন ছাত্রের যে বিষয় পড়ার আগ্রহ তাকে সেই বিষয়টা পড়ার যদি সুযোগ দেওয়া হয় তাহলে সে সেটাতে ভালো পারফর্ম করবে। কিন্তু অন্যটাই যদি তাকে পড়ানো হয় তার ইচ্ছার বিরুদ্ধে, সেটা সেভাবে সে কৃতকার্য হবে না। কেউ যদি ডাক্তার পড়ার ইচ্ছা থাকে তাকে ডাক্তারিতে পড়ার সুযোগ করে দিতে হবে। কিন্তু তাকে যদি ইঞ্জিনিয়ারিং যদি পাঠানো হয় তাহলে সে কিন্তু সেভাবে সে কিন্তু ইন্টারেস্ট যদি না থাকে তাহলে সে কিন্তু সেটাতে ভালো ফল করতে পারবে না। অর্থাৎ শিশুর আগ্রহ অনুপাতে বা শিক্ষার্থীর আগ্রহ অনুপাতে তাকে শিক্ষাদান করা উচিত। এটা একটা বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক আগ্রহ। আগ্রহ যদি সৃষ্টি করা যায় তাহলে শিখন ফলপ্রসূ হবে।
তাহলে আগ্রহ শিখনের একটি গুরুত্বপূর্ণ শর্ত। আগ্রহ শিখনকে প্রভাবিত করে। আগ্রহ যদি না থাকে তাহলে শিখন কিন্তু ভালোভাবে সংগঠিত হবে না। এরপর আমরা শিখনের অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান প্রেরণা বা মোটিভেশন সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। মোটিভেশন কি না, মোটিভেশন অর্থাৎ প্রেরণা হলো কোনো উদ্দেশ্যমুখী আচরণ সম্পাদন করার জন্য ব্যক্তির মধ্যে যে অভ্যন্তরীণ এক তাগিদ বা তাড়না কাজ করে সেটাই হচ্ছে প্রেরণা। মনোবিদ উডওয়ার্থ প্রেরণার যে সংজ্ঞা দিয়েছেন তা হলো, প্রেরণা হলো এমন একটি অভ্যন্তরীণ মানসিক প্রক্রিয়া যা কোনো লক্ষ্য পূরণ বা আচরণ সম্পাদন করার জন্য ব্যক্তিকে উদ্বুদ্ধ করে। প্রেরণা শিক্ষার ক্ষেত্রে প্রেরণার গুরুত্ব অপরিসীম। সেক্ষেত্রে যদি প্রেরণা সৃষ্টি করতে না পারা যায় তাহলে কিন্তু শিখন ফলপ্রসূ হবে না। প্রেরণা চক্র অর্থাৎ অভাববোধ থেকে প্রেরণার সৃষ্টি হয়। কোনো একটা পাওয়ার জন্য একটা তীব্র আকাঙ্ক্ষা, অর্থাৎ সেই লক্ষ্যে যতক্ষণ না পৌঁছতে পারছি ততক্ষণ একটা মনের মধ্যে একটা তাগিদ বা এক্সাইটমেন্ট কাজ করে, এটা হচ্ছে প্রেরণা। তো প্রেরণা চক্র প্রথমে অভাববোধ, তারপরে তাড়না, তারপরে উদ্দেশ্যমুখী আচরণ, তারপরে উদ্দেশ্য পূরণ। এইভাবে যখন প্রেরণার নিবৃত্তি হয়, উদ্দেশ্য যখন লক্ষ্যে পৌঁছে যায়, তখন উদ্দেশ্যে পৌঁছে যাওয়ার পর প্রেরণা নিবৃত্তি হওয়ার পর আরেকটা নতুন প্রেরণার সৃষ্টি হয়। এইভাবে প্রেরণা চলতেই থাকে। প্রেরণা কোনো কাজের প্রতি আগ্রহ বা মানসিক শক্তি যোগায় এবং ব্যক্তিকে কর্মোদ্যোগী করে তোলে। শিক্ষাক্ষেত্রে প্রেরণা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদি শ্রেণীকক্ষে প্রেরণা সঞ্চার করতে পারা যায় তবে পাঠদান ভালো হয়। এই প্রেরণা সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের উদ্বোধক আমরা ব্যবহার করে থাকি। পজিটিভ রেইনফোর্সমেন্ট, নেগেটিভ রেইনফোর্সমেন্ট দুটোই ব্যবহার করা যেতে পারে, তবে পজিটিভ রেইনফোর্সমেন্ট ব্যবহার করে শ্রেয়। অর্থাৎ আমরা উৎসাহ দান, প্রশংসা, পুরস্কারের মাধ্যমে প্রেরণা আমরা তৈরি করতে পারি। প্রেরণা যেমন খেলাধুলার ক্ষেত্রে যে প্রাইজ দেওয়া হয়, প্রাইজ পাওয়ার জন্য সবসময় প্রতিযোগীদের মধ্যে সবসময় একটা তীব্র উত্তেজনা থাকে যে আমাকে প্রাইজটা পেতেই হবে। পাওয়ার যে আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে প্রেরণা। তেমনি ক্লাসে ছাত্রছাত্রীদের যারা ভালো পড়াশোনা করে তাদেরকে যদি প্রশংসা করা হয়, তারা আরও ভালো পড়াশোনায় মনোযোগী হওয়ার চেষ্টা করে। তাহলে প্রশংসা এবং পুরস্কার এইসব প্রদানের মধ্য দিয়ে আমরা প্রেরণার সৃষ্টি করতে পারি। প্রেরণা যদি সৃষ্টি করতে পারা যায় তাহলে শিখন কিন্তু ভালো হবে। শিক্ষাক্ষেত্রে প্রেরণার একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অর্থাৎ প্রেরণার যেমন মানসিক পুরস্কার তেমনি বস্তুগত পুরস্কার। যে মানসিক পুরস্কার হচ্ছে প্রশংসা, বা খুব সুন্দর হয়েছে যদি বলা হয় তাহলে সে উৎসাহ পাবে, খুব ভালো হয়েছে। প্রশংসা এটা যে মানসিক পুরস্কার। আবার কাউকে যদি বস্তুগত পুরস্কার, হয়তো কোনো উপহার দিয়ে তাকে উপহার দেওয়া হলো, সেটা হচ্ছে বস্তুগত পুরস্কার। তাহলে এই রেইনফোর্সমেন্টগুলো প্রেরণার সঞ্চারে কাজ করে। তাহলে শিক্ষাক্ষেত্রে যদি প্রেরণার সঞ্চার করা যায়, ক্লাসরুমে যদি প্রেরণার সঞ্চার করা যায়, তাহলে
কিন্তু শিখন ভালো হয়, শিখন ফলপ্রসূ হয়। তাই শিক্ষাক্ষেত্রে বা শিখনে পেশনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিখনে অপর একটি গুরুত্বপূর্ণ উপাদান মানসিক ক্ষমতার সমূহ, মেন্টাল এবিলিটি, মানসিক সক্ষমতা। এই মানসিক সক্ষমতা শিখনকে বিশেষভাবে প্রভাবিত করে। প্রত্যেক শিশুই জন্মগত সূত্রে জিনগতভাবে কিছু মানসিক ক্ষমতা সে লাভ করে, এগুলো শিখনকে প্রভাবিত করে। যদি শিশুর মানসিক ক্ষমতা সম্পর্কে বিজ্ঞানসম্মত যদি ধারণা না থাকে, তাহলে কিন্তু শিক্ষা ঠিকভাবে ফলপ্রসূ হবে না। এই মেন্টাল এবিলিটি অর্থাৎ মানসিক সক্ষমতা, অর্থাৎ কারো বেশি বা কারো কম, এটার তারতম্যের জন্য শিক্ষার তারতম্য ঘটে থাকে। আমাদের স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, সেখানে স্পিয়ারম্যান দুটি মানসিক ক্ষমতা বলছে, জেনারেল এবিলিটি এবং স্পেশাল এবিলিটি। জেনারেল এবিলিটিটা হচ্ছে একটা নির্দিষ্ট একক মানে জন্মগত সূত্রে এটা সে অর্জন করে। জেনারেল এবিলিটি এটি এককভাবে কোনো ব্যক্তির মধ্যে অবস্থান করে, জন্মগত সূত্রে সে লাভ করে। আর স্পেশাল এবিলিটি সেটা হচ্ছে বহু, এটা দক্ষতামূলক। অর্থাৎ জেনারেল এবিলিটি এটা হচ্ছে সাধারণ, তার কমন, তার মানসিক শক্তি। আর স্পেশাল এবিলিটি তাকে অর্জন করতে হয়। যেমন জেনারেল এবিলিটিটা প্রতিটি মানুষের মধ্যেই অবস্থান করে, কিন্তু স্পেশাল এবিলিটিটা সকলের সমান নাও থাকতে পারে। জেনারেল এবিলিটি মানে সাধারণ মানসিক ক্ষমতা, আর স্পেশাল এবিলিটি যেমন দক্ষতামূলক, যেন কেউ ভালো গান করতে পারে, ছবি আঁকতে পারে বা কবিতা লিখতে পারে, এগুলো হচ্ছে স্পেশাল এবিলিটি। তাই স্পেশাল এবিলিটিটা সংখ্যায় বহু, আর জেনারেল এবিলিটিটা সংখ্যায় একই প্রকারের থাকে। তাই এই জেনারেল এবিলিটি উপরেই স্পেশাল এবিলিটিটা নির্ভর করে। জেনারেল এবিলিটি যার যত ভালো হবে, স্পেশাল এবিলিটি তার তত ভালো হবে। স্পিয়ারম্যান তার দ্বিউপাদান তত্ত্বে মানুষের সক্ষমতা, মেন্টাল এবিলিটি প্রসঙ্গে এটা তিনি বলেছেন। অপরদিকে মনোবিদ থার্স্টন কিন্তু এই জেনারেল এবিলিটির কথা তিনি স্বীকার করেননি। তিনি তার পরিবর্তে স্বতন্ত্র 7টি মানসিক ক্ষমতার কথা তিনি বলেছেন, যেগুলো বিভিন্ন অনুপাতে মানুষের মধ্যে অবস্থান করে এবং তার ফলে একজন মানুষের মানসিক শক্তি মানে নির্ধারিত হয়, মানসিক সক্ষমতা এবং বুদ্ধির তারতম্য ঘটে থাকে। 7টি উপাদান বিভিন্ন অনুপাতে মানুষের মধ্যে মিশে থাকে এবং এই 7টি উপাদান প্রত্যেক ব্যক্তির মধ্যে কারো কোনোটিতে বেশি, কারো কোনোটিতে কম। তার জন্য তাদের মানসিক সক্ষমতা বা বুদ্ধির তারতম্য ঘটে থাকে। তাহলে শিক্ষাক্ষেত্রে মানসিক সক্ষমতা, বুদ্ধি বা স্মৃতিশক্তি, চিন্তা করার ক্ষমতা, এগুলো বিশেষভাবে কাজ করে। তাই শিক্ষাক্ষেত্রে মেন্টাল এবিলিটি, মানসিক সক্ষমতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা আজকে শিখন কি জানলাম এবং শিখনের বিভিন্ন উপাদানগুলো, পরিণামন, মনোযোগ, আগ্রহ, পেশনা, মানসিক ক্ষমতা, এই বিষয়ে আমরা আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত।